স্বাস্থ্য আর নিউট্রিশন পাবে, শরীরও স্ট্রং হবে, অল্প খেলেই পেট ভরে, ডাইজেশন ঠিক রাখে। MDH সোয়াটিন, আসল প্রোটিন। MDH চোর ভাইপোর থেকে এবং চোর ভাইপো পিসি মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে তৃণমূলটাই চুরি করে নিলেন নব্য তৃণমূল বা আসল তৃণমূল বা মূল তৃণমূলের মূল হোতা ঋতব্রত ব্যানার্জি। এবার তৃণমূল চুরি হয়ে গিয়েছে, চোর তৃণমূলটাই চুরি হয়ে গিয়েছে। এবার কি করা অগত্যা, পুনর্মূষিক ভব। মমতা বন্দ্যোপাধ্যায় এবং চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় দিল্লিতে গিয়ে সোনিয়া গান্ধী এবং পাপ্পু রাহুল গান্ধীর সামনে হাত জোড় করে বলছেন, আমাদের চাকরি দিয়ে দিন, আমাদের রাজনীতির কেরিয়ার শেষ হয়ে যাচ্ছে, আমাদের তৈরি করা চোর তৃণমূল চুরি হয়ে গিয়েছে, চোর তৃণমূল চুরি হয়ে যাওয়ার ফলে আমরা আর চুরিও করতে পারছি না, আর রাজনীতিতে রেলেভেন্টও থাকতে পারছি না। তাই জন্য দয়া করে আমরা চাকরি প্রার্থী হয়ে এসেছি, আমাদের কংগ্রেসে একটা চাকরি দিয়ে দিন। পাপ্পু রাহুল গান্ধী এবং তার মা সোনিয়া গান্ধী ভেবে বলছেন যে ঠিক আছে, অনেকবার চলে গিয়েছো তৃণমূল কংগ্রেস থেকে, তৃণমূল বানিয়েছো, ধোকাবাজি করেছো, এবার ভাবছি, ভেবে দেখছি, এমনটাই হয়তো কনভারসেশন চলছে। এদিকে এ বাংলায় চোর তৃণমূলকে চুরি করা ঋতব্রত বলছেন যে না না, আমরাই তো মূল তৃণমূল, আমরা কোথাও মিশছি না। এই ঘ্যাট এবং ল্যাজে গোবরে অবস্থায় পড়ে চোর ভাইপো পিসি মমতা বন্দ্যোপাধ্যায়, ঋতব্রত নব্য তৃণমূলের ঋতব্রত ব্যানার্জি, অনেকে বালিশচাটা তৃণমূলের ঋতব্রত ব্যানার্জি এবং দিল্লিতে সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী রাজনীতিতে টিকে থাকার শেষ চেষ্টা করছেন। সেই শেষ চেষ্টার ঘ্যাটে একটা অদ্ভুত খিচুড়ি তৈরি হয়ে আজকের ভয়ঙ্কর পরিস্থিতিতে আসলে এই চোর তৃণমূল, নব্য তৃণমূল, পুরনো কংগ্রেস, নতুন কংগ্রেসের অস্তিত্ব সংকটে। প্রথমে এই বিশেষ প্রতিবেদন, তারপর হাই ভোল্টেজ ডিবেট দেখুন। আমরা কংগ্রেসকে বলেছিলাম 300 আসন একা লড়ো, আমরা সবাই মদত করব, আর 243টা আসন সব রিজিওনাল পার্টিকে দিয়ে দাও, যারা যেখানে স্ট্রং তারা লড়ুক, সেখানে তুমি মাতব্বরি করবে না। হলো না, প্রথমেই চলে এলো বাংলায়, ভাবলো এখানে মুসলিমদের একটু সুশ্রুতি, রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। 1998 সালে কংগ্রেস ভেঙে প্রাক্তন কংগ্রেস নেতাদের নিয়েই তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। 2006 সালে হয় এবার নয় নেভার স্লোগান তুলেও কিছুই করতে পারেনি তৃণমূল কংগ্রেস। তারপর কংগ্রেসের হাতে হাত রেখে 2011 সালে বাংলায় ক্ষমতায় আসে। তারপর সেই কংগ্রেসকেই লাথি মারেন মমতা। শুধু তাই নয়, কংগ্রেসে ভাঙন ঘটিয়ে নানাভাবে নানা সময় কংগ্রেসকে অসম্মান করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর ক্ষমতা যেতেই এখন কংগ্রেসের হাতে পায়ে ধরছেন মমতা। ইন্ডি জোটের বৈঠকে যোগদান মমতা ও অভিষেকের, আর সেই অছিলাতেই সোনিয়া ও রাহুলের হাতে পায়ে পড়ছে পিসি ভাইপো। নর্দমার জল যদি পুকুরে পড়ে বা নর্দমার জল গঙ্গায় পড়ে, গঙ্গার পবিত্র জলকেও নষ্ট করে দিয়েছে। রাজীব গান্ধীকে গঙ্গা অ্যাকশন প্ল্যান করে সেই জলকে পবিত্র করতে হয়েছে। এগুলোকে নিয়ে কংগ্রেস কেন নিজের ক্ষতি করবে? একদিকে লোকসভা থেকে বিধানসভা সব ক্ষেত্রেই ক্ষমতাধর নব্য তৃণমূল, মমতা ও অভিষেকের হাত থেকে তৃণমূলের প্রতীক ও দলের নামও যায় অবস্থা। এই পরিস্থিতিতে শুধু অস্তিত্ব বাঁচাতে, রাজনীতিতে ভেসে থাকতে নতুন ছক পিসি ভাইপোর। বিপদে রয়েছে এখন ইন্ডি, এখন সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, কিন্তু কংগ্রেসের সঙ্গেও কি করেছে না করেছে সেটা কেন্দ্রীয় কংগ্রেসের নেতৃত্ব, পশ্চিমবাংলার কংগ্রেসের নেতৃত্ব জানে। রাহুল গান্ধী সম্পর্কেও ওনার যে বিশেষণ উনি ব্যবহার করেছেন সেটাও জানে। যদি দুপার্টি ইউনিয়নও হয় তাহলে তো তৃণমূল এমনিও উঠে যাচ্ছে, অমনিও উঠে যাবে। কংগ্রেস তো আর মিশবে না তৃণমূলের সঙ্গে, তৃণমূল মিশবে কংগ্রেসের সঙ্গে। রাজনৈতিক জীবনে কখনো মতাদর্শে স্থিরতা দেখা যায়নি, কখনো বিজেপি, কখনো কংগ্রেস, বারবার তার রাজনৈতিক সখ্যতা বদলেছে। মমতা তৃণমূলের হাতে আক্রান্ত হয়েছে বাংলায় টিম করে জ্বলা কংগ্রেস কর্মীরা। এহেন মমতা বন্দ্যোপাধ্যায় আবার হাতে হাত দেওয়ার চেষ্টায় রত। সোনিয়া ও রাহুল কি করবেন
কংগ্রেস শেষ করা মমতাকে আবার কি মেনে নেবে বাংলার কংগ্রেসের নেতাকর্মীরা? রিপাবলিক বাংলা। আমি রাজনৈতিক দ্বিচারিতাটা হজম করতে পারছি না, বাংলার মানুষ হজম করতে পারছেন না। তার কারণ হচ্ছে ঠিক ভোটের আগে রাহুল গান্ধী ভোটের প্রচারে এই পশ্চিমবঙ্গে যখন আসেন, রাহুল গান্ধী যাকে অনেকে পাপ্পু বলে থাকেন, অনেকে বলতে বেশিরভাগ লোক বলে থাকেন, সেই রাহুল গান্ধী যখন ভোট প্রচারে পশ্চিমবঙ্গে আসেন তখন এসে কি বলে বেড়ান, একদম যে জায়গাগুলোতে মূলত সংখ্যালঘু ভোট রয়েছে, যেখানে তৃণমূল স্ট্রং, সেই সমস্ত জায়গাগুলোতে সংখ্যালঘু ভোট ভাঙানোর ব্যবস্থা করেন রাহুল গান্ধী। গিয়ে বলেন যে তৃণমূলের মতো করাপ্ট দল, তৃণমূলের মতো রাজনৈতিকভাবে বিপর্যস্ত এবং ভয়ঙ্করভাবে বাংলা বিরোধী দল আর কেউ নেই। রাহুল গান্ধী একেবারে ঘুরে ঘুরে বলেন যে দুর্নীতির জন্য, তৃণমূলের দুর্নীতির জন্য বাংলার মানুষের আজকে এই অবস্থা। আর সেই সময়তেই চোর ভাইপো এবং তার পিসি ঘুরে ঘুরে বিভিন্ন জায়গায় বলেন যে বসন্তের কোকিল এসেছে, পাখি ডাকতে এসেছে কুহু কুহু করতে, কংগ্রেসের মতো দাগাবাজ ধোকাবাজ দল আর নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ হাত জোড় করে গিয়ে সোনিয়া গান্ধী এবং পাপ্পু রাহুল গান্ধীকে বলছেন আমাদের একটু জায়গা দিয়ে দিন। এই দ্বিচারিতাটা বাংলার মানুষ বুঝতে পারছে না। এই ইন্ডি জোটের দ্বিচারিতার জন্য ধ্বংস হয়ে গিয়েছে ইন্ডি জোট এবং আরো ধ্বংস হবে, এমনটাই বাংলার মানুষ বলছেন। কিন্তু এর চেয়েও বড় দ্বিচারিতা আছে। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখন তিনি মুখ্যমন্ত্রী ছিলেন, প্রতি পদে প্রতি ক্ষেত্রে কংগ্রেসের দুর্নাম, কংগ্রেসের বদনাম এবং কংগ্রেসের অসম্মান করে গিয়েছেন। যেটা হয়তো করেছেন, অনেক কথাই ঠিকও বলেছেন, কিন্তু করে তোছেন। আজকে হঠাৎ করে কংগ্রেসের ভাইস প্রেসিডেন্টের পদ নাকি তাকে দেওয়া হচ্ছে বা তিনি ডিমান্ড করছেন, এবং সোনিয়া গান্ধী নাকি সেই নিয়ে কথাও বলছেন। আসলে দুটো নিঃস্ব হয়ে যাওয়া দল, দুটো শূন্য হয়ে যাওয়া দল, দুটো অস্তিত্বহীন হয়ে যাওয়া দল একে অপরকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা করছে বাংলার মানুষকে বোকা বানিয়ে। তা হবে না। প্রথমে শোনাবো দ্বিচারিতার উদাহরণ। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেস সম্পর্কে কি মনে করতেন শুনুন, এখনো হয়তো মনে করেন, শুনুন। কংগ্রেস তুমি তো একা পারবে না, তুমি 40টা সিট পাবে কিনা আমরা জানি না। আমি নাই বা কিছু চাইলাম, তাও আমি বলেছিলাম 2টো সিট তোমাদের দেবো, তোমাদের জিতিয়েও দেবো। বললো হবে না। আমি কটা চাই? 42টা রিজেক্টেড। তারপর থেকে আমার সাথে আর কোনো সম্পর্ক নেই, কথাও হয়নি। ইলেকশন এসছে, তাই বসন্তের কোকিলদের কাউকে ফটোশুট করছে সব। লড়তে যদি পারে বিজেপিকে কেউ, বাংলা পারে, তৃণমূল কংগ্রেস পারে, আর আমরাই পারি সমস্ত রিজিওনাল পার্টিকে ঐক্যবদ্ধ করে এক জায়গায় দাঁড়াতে। কংগ্রেস তুমি তো একা পারবে না। কংগ্রেস আর সিপিএম বলে আমরা ইন্ডিয়ান অ্যালায়েন্স, বলবেন নামটাও মমতা ব্যানার্জির দেওয়া, আর গড়েছে না মমতা ব্যানার্জি, করবে না মমতা ব্যানার্জি। দিল্লির দিকে তাকিয়ে লড়াই করো, সারা ভারতবর্ষে বাংলার দিকে মমতা ব্যানার্জির সাথে লড়াই করতে যেও না। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে একটি ভোট কংগ্রেসকে দেওয়ার অর্থ বিজেপিকে 2টো ভোট দেওয়া। কংগ্রেস স্যান্ডউইচ বিটুইন দ্য বিজেপি এন্ড সিপিএম। কংগ্রেসের মুন্ডপাত করে করে কিচ্ছু বাকি রাখেননি সেই মমতা বন্দ্যোপাধ্যায় আজ দিল্লি গিয়ে কংগ্রেসের দ্বারস্থ হয়ে বলছেন দয়া করে আমায় জায়গা দিন। সেই চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ বলছেন, বিভিন্ন জায়গায় গিয়ে বলেছেন কংগ্রেসের নাকি পশ্চিমবঙ্গে কোনো অস্তিত্ব নেই, তিনি বলছেন যে আমাকে জায়গা দিন। আর সেই কংগ্রেস এক প্রকার নিঃস্ব হয়ে যাওয়া কংগ্রেস, যারা রাহুল গান্ধী এসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বলেছে তৃণমূল নাকি বিশ্বের সবচেয়ে বড় দুর্নীতিবাজ দল, সেই দুর্নীতিবাজ দল যখন নিঃস্ব হয়ে গিয়েছে, সেই দুর্নীতিবাজদের তাহলে আপনারা নিচ্ছেন, কারণ আপনারাও দুর্নীতিবাজ। বাংলার মানুষকে কি টেকেন ফর গ্রান্টেড আর বোকা ভেবেছেন? বাংলার মানুষ বোকা, বাংলার মানুষ এই দ্বিচারিতাগুলো বোঝে না। কিশলয় অগ্নিবাণে প্রশ্ন তুলছি এই ঘোটের জোট নিয়ে। আমি একবার দেখাবো কি ছিলেন, কি হয়েছেন, কি হতে চান। ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় সভানেত্রী তৃণমূল কংগ্রেসের, এখন তিনি হতে চান বা হতে পারেন বা তাকে অফার করা হচ্ছে সর্বভারতীয় সহসভাপতি কংগ্রেসের। এবং আরও শোনা যাচ্ছে তিনি নাকি ডিমান্ড করছেন তাকে রাজ্যসভার লিডার অফ অপোজিশনের পজিশনটা দেওয়া হোক। সোনিয়া গান্ধী নাকি বলছেন সম্ভব না। এই নিয়ে একটা নাকি বিস্তর আলোচনা চলছে এবং দড়ি টানাটানি চলছে। এবার আসি চোর ভাইপোর কথায়। চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় ছিলেন সর্বভারতীয় সাধারণ সম্পাদক তৃণমূলের, সর্বভারতীয়।
এমনকি পশ্চিমবঙ্গে পর্যন্ত অস্তিত্ব নেই, সেটা নাকি সর্বভারতীয়। এখনো আছেন যদিও, কিন্তু দলটা তো আর নেই, সমস্ত নেতাকর্মীরা চলে গিয়েছে, তাই ছিলেন বলা যায়। তিনি হতে চান সর্বভারতীয় সাধারণ সম্পাদক কংগ্রেসের। এই দ্বিচারিতাটা, এই ছেলে খেলাটা বাংলার মানুষ যেভাবে নিচ্ছে তাতে আরও অস্তিত্ব মুছে যাবে। এটা অস্তিত্ব বাঁচানোর জন্য করছেন তো চোর ভাইপো, আপনাকে আমি ওয়েল উইশার হিসেবে বলছি, আরও অস্তিত্ব মুছে যাবে। আমি কিশলয় অগ্নিবাণের প্রথম অগ্নিবাণ নিতে চাই, যেখান থেকে আজকে হাই ভোল্টেজ ডিবেটের প্রথম অংশে যাব। প্রশ্ন করছি আমি কিশলয়, অস্তিত্ব বাঁচাতে বিশ্বাসঘাতক পিসি ভাইপোর হাত ধরাধরি, হাতের দিকে হঠাৎ ছুটে গিয়েছেন জোড়া ফুল ছেড়ে, এটা শুধুমাত্র নিজেদের অস্তিত্বটুকু বাঁচিয়ে রাখতে। বিশ্বাসঘাতক কেন বলছি? কংগ্রেস থেকে তৃণমূল তৈরি করা, তৃণমূল থেকে আবার বিজেপির সঙ্গে জোট করা, বিজেপির থেকে আবার কংগ্রেসের সঙ্গে জোট করা, ক্ষমতায় এসে কংগ্রেসকে লাথি মেরে, ভাষায় মার্জনা করবেন কিন্তু তাই হয়েছিল, এক প্রকার লাথি মেরে বলা হয়েছিল দূর হ, আমাদের আর প্রয়োজন নেই, কারণ ক্ষমতায় এসে গিয়েছিল, ক্ষমতার দম্ভ ছিল সেটা। সেই দম্ভ যখন চলে গিয়েছে তখন অস্তিত্ব বাঁচাতে প্লিজ আমাদের চাকরি দিন। এই বিশ্বাসঘাতকতা এবং বিচারিতা এবং সুবিধাবাদের পলিটিক্স বাংলার মানুষ মানবে? প্রশ্ন করব। কিশলয় অগ্নিবাণের সন্ধ্যে 6টায় বাংলার টেলিভিশনে 1 নম্বর ডিবেট শো টিআরপি নিরিখে আমার সঙ্গে যারা উপস্থিত রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন ডক্টর শান্তনু সেন, প্রাক্তন এমপি, আমার সঙ্গে রয়েছেন শাখারব সরকার, সম্পাদক রাজ্য বিজেপির, আমার সঙ্গে দেবাশিস চৌধুরী রয়েছেন অধ্যাপক, আমার সঙ্গে সন্ময় ব্যানার্জি থাকছেন রাজনৈতিক বিশ্লেষক, মিল্টন রশিদ প্রাক্তন বিধায়ক কংগ্রেসের থাকছেন, ভাস্বর গোস্বামী প্রবাসী বাঙালি আমার সঙ্গে থাকছেন, কাজী মাসুম আক্তার শিক্ষাবিদ আমার সঙ্গে থাকবেন। মিল্টন রশিদ যদি থাকে, আমি প্রথমে মিল্টন রশিদকে দিয়ে শুরু করব। মিল্টন বাবু, রিপাবলিক বাংলায় আপনাকে স্বাগত। আমি কিশলয়, মমতা বন্দ্যোপাধ্যায় এবং চোর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে ফেরার জন্য অনুরোধ করছেন এবং তারা কংগ্রেসে ফেরার খানিকটা পথ প্রশস্ত করে ফেলেছেন বলে জানা যাচ্ছে। বাংলার কংগ্রেসের নেতাকর্মীদের কি প্রতিক্রিয়া? দেখুন, বাংলার বর্তমান কংগ্রেস 2011 সাল থেকে তৃণমূলের, আপনি যেটা বললেন চোর ভাইপো এবং ফাইল চোর পিসি, আমাদের কংগ্রেসের উপরে যে অত্যাচার করেছে, পঞ্চায়েত নির্বাচন করতে দেয়নি 2018-তে, যত পঞ্চায়েত ছিল পঞ্চায়েতগুলোর মেম্বার প্রধানকে গ্যাঁজা কেস দিয়ে, বিভিন্ন রকম আর্মস কেস দিয়ে তৃণমূলে নিয়ে গেছে। এবং 2016-তে আমি যখন বিধায়ক ছিলাম তখন কোটি কোটি টাকা অফার করে গ্যাঁজা কেস দিয়ে আমাদের বিধায়ক এবং এমপিদেরকে ভাঙিয়ে নিজের দলকে একদম ভারতবর্ষ কি সারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ আসন এই টাইপের জায়গায় নিয়ে যাবার চেষ্টা করেছিল। ভগবানের কি মহিমা, আল্লাহর কি মহিমা, দেখুন সেই অধ্যত্ত, ভাইপুর যে অধ্যত্ত, পিসির যে অধ্যত্ত, রাহুল গান্ধী ভারত জুড়ে যাত্রায় বীরভূমে এসেছিলেন। মুর্শিদাবাদ থেকে বীরভূম আসার সময় কয়েকটা সিভিক পুলিশে রাহুল গান্ধীকে আটকিয়েছিল। আমরা সেদিনকে বলেছিলাম যে রাজীব গান্ধী আপনাকে তৈরি করেছে, সেই রাজীব গান্ধীর ছেলে আজকে ভারত জুড়ে যাত্রায় হাঁটতে এসছে, আপনি এসপি তো দূরে থাক, সিভিক দিয়ে আপনারা বন্ধ করলেন। ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে, সেদিনকেও ধিক্কার জানিয়েছিলাম। আর ভোটে তো মমতা ব্যানার্জি এই চুরি, গরু চুরি, বালি চুরি, কয়লা চুরি, মুরগি চুরি, চারা পোনা চুরি, শওকত মোল্লা, অমক তুসুক, সব জাহাঙ্গীর বাবু, আমি আপনার সব কথা মেনে নিচ্ছি, এগুলো তো আমিও বলছি, আমরা সবাই বলছি এই সমস্ত চুরি হয়েছে, কংগ্রেস নেতারাও বলছেন, কিন্তু সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী এগুলো জানেন না? আপনাদের সর্বভারতীয় নেতারা জানেন না? আপনারা ফোন টোন করলে ধরেন না? ইন্ডিয়া জোটে আমার নেতা অধীর চৌধুরী সব সময় বলে আসছেন যে মমতা ব্যানার্জি এত ক্ষতিকারক বস্তু, যে পশ্চিমবঙ্গে হচ্ছে ক্ষতিকারক বস্তু কেউ নেই, কেউ নেই। কোনদিন ইন্ডিয়া জোটে মমতা ব্যানার্জি শরিক হতে যায়নি। এই প্রথম রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে আজকে অভিষেক ব্যানার্জি কয়লা চোর, রাহুল গান্ধীর পা ধরতে গেছে, দিদিমণি আমাদের মমতা ব্যানার্জি ফাইল চোর, সোনিয়া গান্ধীর পা ধরতে গেছে। আমি আপনাদের মাধ্যমে আমার নেতৃত্বকে জানিয়ে দিচ্ছি, আমার নেতৃত্বকে জানাচ্ছি আপনাদের মাধ্যমে, আমরা তো জানিয়েছি, আপনাদের মাধ্যমে আবার জানাচ্ছি, এই কয়লা চোর এবং ফাইল চোরকে যদি দলে নেওয়া হয়, আমি হয়তো নেতৃত্ব আছি, আমি দল করি, দলের সিদ্ধান্ত আমার সিদ্ধধার্য,
কিন্তু বুথ স্তরে আমাদের কর্মী এবং ভোটাররা মানবে কিনা সন্দেহ আছে। আপনি দলের নেতৃত্বকে বার্তা দিচ্ছেন রিপাবলিকের মাধ্যমে যে চোর ভাইপো এবং তার পিসিকে নিলে ভয়ঙ্কর একটা কনসিকোয়েন্স হতে পারে এবং কংগ্রেসের নেতাকর্মীরা বিদ্রোহ করবে, তাই তো? অবশ্যই অবশ্যই, যার হাতে মার খেয়েছে দিনের পর দিন, যার পুলিশ আমাদেরকে আমি আসি সন্ন্যাদ, আমি একবার এক্ষুনি আসছি। আমি একটা প্রশ্ন করি মিল্টন রশিদ বাবু, আমার প্রশ্ন হচ্ছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী, মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে পরপর মিটিং করছেন। বলা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সহসভাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদও দেওয়া হতে পারে বলে কথা চলছে। কিন্তু আমার কথা হচ্ছে শেষ পঞ্চায়েত নির্বাচনে প্রথম যে মারা গিয়েছিল তিনি কংগ্রেস কর্মী ছিলেন, তৃণমূলের হাতে তার মৃত্যু হয়। সবচেয়ে বেশি সংখ্যার কংগ্রেস কর্মীরা তৃণমূলের হাতে মৃত্যু হয়। সেই মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনাদের মাথার উপর এসে যখন বসবেন, তখন এ রাজ্যের কংগ্রেস কর্মী এবং নেতারা কি করবেন? হতাশ হবে, এক কথায় বলছি হতাশ হবে। এবং তারা আদতে কংগ্রেসটা করবে কিনা সেটাও কিন্তু চিন্তার বিষয় আছে। আমি হয়তো করব, আমি দলের নেতা, আমি করব, কিন্তু আমাদের কর্মীকে কংগ্রেস করাতে পারবো কিনা সেটা কিন্তু মুশকিল আছে। আমি 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 ডক্টর শান্তনু সেনের কাছে আসার আগে আমি সন্ময়দার কাছে যাবো, প্রত্যেকের কাছে যাবো, ডক্টর শাখারবদার কাছেও আসবো। সন্ময়দা, আপনি হাত তুলছেন, কিন্তু আমি এই অ্যানালিসিসটা বুঝতে চাইছি। আপনি পুরোটা দেখেছেন, এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ধোঁকাবাজি করা, বিভিন্ন ক্ষেত্রে তৃণমূল বানানো, কংগ্রেসকে নেওয়া, বিজেপিকে নেওয়া, হাত ছেড়ে দেওয়া, হাত ধরা। এখন আপনি শুনলেন মিল্টন রশিদ বলছেন যদি কংগ্রেসের কোনো পদে দেওয়া হয় তাহলে কিন্তু কংগ্রেস কর্মীরা এবং কংগ্রেস নেতারা বিদ্রোহ করবে। সন্ময়দা, না, মিল্টন অ্যাবসলিউটলি ঠিক কথা বলেছেন, কিন্তু বর্তমানে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, কংগ্রেস তার কম্পালশনে তৃণমূলের হাত ধরতে চাইছে না। তৃণমূল কংগ্রেস লেড বাই মমতা বন্দ্যোপাধ্যায় যে টিমটা, তারা কংগ্রেসের হাতটা ধরতে চাইছেন। কিন্তু তার ইমপ্লিকেশনটা পশ্চিমবঙ্গে কি? অধীর রঞ্জন চৌধুরীকে মমতা বন্দ্যোপাধ্যায় 30B হরিশ সাহেজি স্ট্রিটে গিয়ে বৈঠক করতে হবে, কিংবা 118 না 188 শান্তিনিকেতন বিল্ডিং এ গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে অধীর চৌধুরীকে বৈঠক করতে হবে, যেটা নেক্সট টু ইম্পসিবল। আমি আবার বলছি নেক্সট টু ইম্পসিবল। কিন্তু সর্বভারতীয় কম্পালশন আর রাজনৈতিক স্টেটের কম্পালশন সবসময় একটা ডিফারেন্ট হয়। ফলত সর্বভারতীয় কম্পালশনের জন্য হয়তো মিল্টন দাদের শেষ পর্যন্ত মেনে নিতে হবে যদি এই পরিস্থিতি আসে। এবার প্রশ্নটা আসছে, তৃণমূল কংগ্রেস কেন এখানে জয়েন করলো? একটু ভালো করে কিশোর, একটু ভালো করে খেয়াল করুন। দুটো অপশন মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এই মুহূর্তে ছিল। এক হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দল থেকে বহিষ্কার করে ঋতব্রত কাকুলিদিদের সঙ্গে একটা আন্ডারস্ট্যান্ডিং এর পলিটিক্স করা, অথবা যেটা অপশন ছিল যে কংগ্রেসের সঙ্গে মিশে যাওয়া। এবং কংগ্রেসের দিকে মিশে যাওয়ার দিকে যেটা যাচ্ছে এই মুহূর্তে পরিস্থিতি, তার প্রেক্ষাপটটা কি? 2011 থেকে 2026 পর্যন্ত পশ্চিমবঙ্গের মাটিতে লোকসভা, বিধানসভা, মিলে 11টা নির্বাচন দেখেছে। 2011 কংগ্রেস এবং তৃণমূল হাত ধরে লড়াই করেছিল। আবার এই 2026 পর্যন্ত একটা নির্বাচনও কংগ্রেস কিন্তু তৃণমূল কংগ্রেসের হাত ধরেনি। এবার স্পষ্ট, কংগ্রেস কিন্তু বারবার চেয়েছিল তৃণমূলের সক্ষতা। তখন তৃণমূল কিন্তু ওই যে ক্যালকুলেশনের থিওরিটা দিয়েছিল। আমরা বলেছি সারা ভারতবর্ষে কংগ্রেস 300টা আসন লড়ুক, বাকি আসনগুলো আঞ্চলিক দল লড়ুক। অর্থাৎ পশ্চিমবঙ্গের মাটিতে আমি তৃণমূল কংগ্রেস, আমার কথাতেই এন্টায়ার সিনারিওটা চলবে। এই যে পলিটিক্সটা মমতা বন্দ্যোপাধ্যায় দিনের পর দিন করেছেন, এবার কিন্তু একটা পাল্টা কাউন্টার পলিটিক্সের দিকে আসছে। এবার আমি শেষ করবো একটু সঙ্গে থাকুন। আচ্ছা বেশ, শেষ করেন সন্ময়দা। হ্যাঁ, একটা ছোট্ট কথা বলি। রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী কিন্তু খুব রিলিশ করছেন এই ঘটনাটা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। মনে আছে রাহুল গান্ধীকে গলা কুহু কুহু বলে ব্যঙ্গ করেছিলেন? মনে আছে মনমোহন সিংকে কিভাবে গলার কণ্ঠস্বর বিকৃত করে মিমিক্রি করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়? মনে আছে? সেগুলো ভুলে যাবেন রাহুল গান্ধী? ভোলা সম্ভব সোনিয়া গান্ধীর পক্ষে। কিন্তু পশ্চিমবঙ্গে কংগ্রেসের রিভাইটালাইজ করার জন্য, মানে রিভ্যাম্প করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসে আসুক। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় 1998 সালের 1 জানুয়ারি তোমরা থাকো ইনডোরে, আমি থাকি আউটডোরে, যে রিভেঞ্জটা নিয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে, তার পাল্টা কাউন্টার ডিফেন্স কিন্তু কংগ্রেস নেওয়ার জায়গায় এসে পৌঁছেছে। ঠিক, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট। অর্থাৎ এই টোটাল সিচুয়েশনটা ক্রিয়েট করে এমন একটা জায়গা তৈরি করছে কংগ্রেসের এই
মুহূর্তের নেতৃত্ব, যে তারাও সেই যে কথা সন্ময়দা বলছিলেন যে এই কুকু তো ভুলে যাওয়ার নয়, এই মিমিক্রি তো ভুলে যাওয়ার নয়, এটারও তো রিভেঞ্জের প্রয়োজন আছে, প্রতিশোধের প্রয়োজন আছে। ডক্টর শান্তনু সেনের কাছে আসবো, তারপর শাখারবদার কাছে। ডক্টর সেন, কিশলার অগ্নিবাণে আপনি আগেও কথা বলেছেন, বারবার বলেছেন যে তৃণমূলের নেতৃত্ব কিভাবে, বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোর ভাইপোর নেতৃত্বে কিভাবে পুরনো নেতারা হাত ছেড়ে ছেড়ে চলে গিয়েছে, এখন আর অস্তিত্ব প্রায় নেই বললেই চলে। অস্তিত্ব টিকিয়ে রাখতে সুবিধাবাদী রাজনীতি করছেন মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়, এতদিন পর হঠাৎ বলছেন যে আমাদের একটু কংগ্রেসে নিয়ে নেবে। ডক্টর সেন, দেখুন, রানীর বাড়ির একজন প্রাক্তন কর্মী হিসাবে যখন রানীমাকে দেখছি বাটি হাতে পাশের বাড়িতে যেতে, যে বাড়িকে তিনি এতদিন দুচ্ছাই করে এসছেন, আজকে সেখানেই আশ্রয় চাইতে তিনি যাচ্ছেন, এটা দেখে নিশ্চিত করে খুব দুঃখ লাগছে। একটা কথা আপনাকে পরিষ্কার মাথায় রাখা দরকার, 2006 সালে তৃণমূল কংগ্রেস এনডিএর শরিক হিসেবে বিধানসভা নির্বাচনে লড়ে 29টা আসন পেয়েছিল। 2011 সালে কংগ্রেসের হাত ধরে তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেসের জোট 226টা আসন পায়, যার মধ্যে তৃণমূল কংগ্রেসের ছিল 182 আর কংগ্রেসের ছিল 42। এবং তখন জেতার পরে তৃণমূল কংগ্রেসের নেত্রী বলতে থাকেন যে কংগ্রেসকে দরকার ছিল না, আমরা একাই 182 184টা আসনে জিতেছি। এবং কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রেও আপনার ইউপিএ সরকারের সময় কথায় কথায় মন্ত্রিত্ব ছেড়ে চলে আসা, কথায় কথায় বলা মন্ত্রিত্ব ছেঁড়া চটির মতো ছেড়ে দিতে পারি, সার্বিকভাবে বিশ্বাসযোগ্যতাটা একদম তলানিতে পৌঁছে যাওয়া। এবং আজকে একদিকে আমি ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক, আমি বলবো ইন্ডিয়ার নামকরণটা আমি করেছি, আমি বলবো যে আমি পার্লামেন্টের দ্বিতীয় বৃহত্তম বিরোধী রাজনৈতিক দল, অথচ প্রথম বৃহত্তম বিরোধী রাজনৈতিক দলকে আমি মানব না। আমি তো নিজে পার্লামেন্টে 6 বছর দেখেছি, আমাদের কাছে অলিখিত ইনস্ট্রাকশনই ছিল কংগ্রেসের নেতৃত্ব মানা যাবে না, মল্লিকার্জুন খার্গেজি মিটিং ডাকলে তার ঘরে যাওয়া যাবে না, আমরা কংগ্রেসকে বাদ দিয়ে বাকিদেরকে নিয়ে একসাথে করব। কারণ তখন স্বপ্ন ছিল কংগ্রেসের রাহুল গান্ধী প্রজেক্টেড প্রাইম মিনিস্টার, সেটা করা যাবে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্টেড প্রাইম মিনিস্টার করতে হবে। কংগ্রেসকে ইনস্ট্রাকশন ছিল, কংগ্রেসকে বেশি তোয়াক্কা করলে, কংগ্রেসকে বেশি পাত্তা দিলে রাহুল গান্ধী প্রমিনেন্স পাবে, সুতরাং ইন্ডিয়া অ্যালায়েন্সে থাকবো অথচ কংগ্রেসকে সাইড লাইন করবো। সেই কারণে রাহুল গান্ধী যখন ভারত জোড়ো মুভমেন্ট করতে এলেন, ইন্ডিয়া অ্যালায়েন্সের শরিক হয়ে যখন মালদায় রাহুল গান্ধীর গাড়িকে আটকে দেওয়া হলো বা তার গাড়ির ওপর পাথর ছোড়া হলো, সেটা একজন ব্যক্তি হিসাবে আমার কাছেও খুব হৃদয়ের বিদারক ঘটনা ছিল। আর আজকে সেই কংগ্রেসকে প্রত্যেক মুহূর্তে কোণঠাসা করে, লার্জার পার্সপেক্টিভে তাদেরকে অবজ্ঞা করে, রাহুল গান্ধীকে বসন্তের কোকিল বলে আজকে নিয়তির নিষ্ঠুর পরিহাস দেখুন, আজকে তাদের দরজায় খটখট করে বলতে হচ্ছে যে আমায় একটু জায়গা দাও মা, মন্দিরে বসি। এবং তাদের দেওয়া ক্ষমাঘেন্না করে দেওয়া পদ নিয়েও যদি রাজনৈতিক অস্তিত্বটা টিকিয়ে রাখা যায়, আজকে সেই চেষ্টা করতে হচ্ছে। আফটার অল মমতা ব্যানার্জি একজন টল লিডার, আজকে তার এই করুণ পরিণতি দেখে তার এক সময়ের সহকর্মী হিসাবে নিশ্চিত করে আজকে আমার খুব দুঃখ লাগছে। শান্তনুদা, আমি শাখারববাবু, দেবাশিসদা, ভাস্করদার কাছে যাওয়ার আগে আপনাকে একটা প্রশ্ন করি। আপনি খুব গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বললেন, আপনি বললেন ইনস্ট্রাকশন ছিল কংগ্রেসের কোনো বৈঠক থাকলে, মল্লিকার্জুন খার্গের কোনো বৈঠক থাকলে সেখানে যাওয়া যাবে না, তার কারণ প্রজেক্টেড প্রাইম মিনিস্টার রাহুল গান্ধী এইটার ঘোরতর বিরোধী ছিলেন, আপনার দলের নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রজেক্টেড প্রাইম মিনিস্টার রাখতে হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, বাংলার মানুষ আরেকটু জানতে চাইছে। এবং আরও মানে বহু ক্ষেত্রে এরকমভাবে এরকম বিলের ওপর যখন ডিসকাশন হচ্ছে যেখানে কংগ্রেস পার্টিসিপেট করতে চাইছে, সেখানে বকলমে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য তৃণমূল কংগ্রেসের কাছে ইনস্ট্রাকশন আসতো যে সেখানে ওয়াকআউট করে দিতে হবে যাতে বিজেপি সুবিধা পায়, যাতে কংগ্রেস আন্দোলন করে বিলটাকে আটকালো বা বিরোধিতা করলো যাতে সেটা প্রমিনেন্সে না আসতে পারে। এরকম বিভিন্ন জিনিস আমরা দেখেছি। আমি তো আবার বলছি, পরিষ্কার নির্দেশ ছিল কংগ্রেসের হাই হ্যান্ডনেস, কংগ্রেসের প্রমিনেন্স বেশি করতে দেওয়া যাবে না, কারণ আমাদের শুনতে পাচ্ছেন কথাগুলো, আমাদের বন্দ্যোপাধ্যায় প্রজেক্টেড প্রাইম মিনিস্টার, সেই লক্ষ্যে আমাদের কাজ করতে হবে। কংগ্রেসকে যদি বেশি প্রজেকশন দেওয়া হয় তাহলে রাহুল গান্ধীর প্রচারের হেলোতে মমতা বন্দ্যোপাধ্যায় আপনাদের নেতৃত্ব মেনে নেবেন, মমতা বন্দ্যোপাধ্যায় চোর ভাইপোকে। কোনো একটা কথা বলছি, ও রাহুল গান্ধী থাকবে। ভাইপো ভেবেছিল রাহুল গান্ধীর ড্যামি হওয়ার, ভাইপোর খুব ইচ্ছা ছিল, মানে কয়েকদিন টিভিতেও আপনারা দেখিয়েছিলেন আর বাংলায়, রাহুল গান্ধী ভার্সেস চোর ভাইপো অভিষেক ব্যানার্জি। আরে ভাই, অভিষেক ব্যানার্জি তুমি যতই করো, রাহুল গান্ধী নখের যোগ্য হবে না, হবে না, হবে না। আর ভারতবর্ষে যদি বিজেপির সঙ্গে সত্যিকারের লড়াই কেউ করে, তাতে কোনো সময় আমাদের এমপি বেশি হতে পারে, কোনো সময় এমএলএ কম হতে পারে, ওটা কোনো ব্যাপার নয়। আমাদের বিচারধারা
আমাদের বিচারধারা, আমরা কোনোদিন টিএমসির বিচারধারায় যাইনি, আমরা কোনোদিন বিজেপির বিচারধারায় যাইনি, আমরা ডক্টর সেন যাবো কিছু একটা না। বলতে চাইছেন আপনাকে, এরপর আমি শাখার আপনার কাছে আসবো। ছোট্ট করে শেষ করুন। আরেকটা কথা বলবো, আমি নিজেও তাতে পার্টি ছিলাম। আজকে গোয়াতে তৃণমূল কংগ্রেস কেন গিয়েছিল, আজকে ত্রিপুরায় তৃণমূল কংগ্রেস কেন গিয়েছিল, আসামে তৃণমূল কংগ্রেস কেন গিয়েছিল, শ কোটি টাকা খরচা করে, হাজার হাজার কোটি টাকা খরচা করে। আমিও তো নিজে গোয়াতে বাধ্য হয়েছিলাম প্রচার করতে, দীর্ঘদিন থেকেছিলাম সেখানে, প্রচার করেছিলাম। আমরা তো জানতাম ওগুলো সব কংগ্রেসকে হারানোর জন্য, কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে সুবিধা করে দাও। ত্রিপুরায় গিয়ে দিনের পর দিন থেকে প্রচার করে কংগ্রেসকে হারিয়ে বিজেপিকে সুবিধা করে দাও। এটাই ছিল আমরা সেখানে দলের ভিতরে থেকে দেখেছি, তখন দলের ভিতরে চাপে থাকতাম, কিছু বলার স্কোপ ছিল না। আজকে যা যা তথ্য উঠে আসছে, শাখারব দা, এরপর আমি দেবাশিস দা এবং ভাস্কর বাবুর কাছে যাবো। শাখারব দা, যা যা তথ্য উঠে আসছে, পিসি ভাইপো ভিক্ষার ঝুলি নিয়ে ঘুরছে এবং একজন প্রাক্তন সাংসদ আজকে বলছেন যে ইনস্ট্রাকশন ছিল যে কংগ্রেসের সঙ্গে কোনো রিলেশনশিপ রাখা যাবে না, আলোচনায় যাওয়া যাবে না। আজকে কংগ্রেসের দরে গিয়ে বলছেন আমাদের একটু জায়গা দিয়ে দিন, একটু বসতে দিয়ে দিন, একটু জায়গা দিন আমাদের। একবার জায়গা দিন। আপনারা এটা নিয়ে অবাক হতে পারেন, আমি একমাত্র এটাতে নিয়ে অবাক নই, কারণ এটা হওয়ার ছিল, হবেই। কারণ মার ঘরে সন্তান আবার ফিরিয়েছে। কংগ্রেসের গর্বেই তো তৃণমূল কংগ্রেসের জন্ম ছিল, স্বাভাবিক কারণে সেই সন্তান কংগ্রেসের ঘরে সন্তান। আপনার সময় কিন্তু আমি কি বলছেন, উনি কি বললেন আরেকবার বলুন স্যার, কি সন্তান? বলছি এই তৃণমূল কংগ্রেসটা হলো অকাল কুষ্মুন্ডর সন্তান। অকাল কুষ্মুন্ড সন্তান আমি বলতে পারবো না, কিন্তু মমতা ব্যানার্জিকে যে রাহুল গান্ধী এই ধরনের প্রস্তাব দিবে বা মমতা ব্যানার্জি প্রস্তাব দেবে, এটা নতুন কিছু নয়। কারণ আমরা এলটিটির কথা ভুলিনি, ওটা ভারতবর্ষের মানুষ জানে। রাহুল গান্ধীর হত্যাকাণ্ডের কাণ্ডারি ছিল রাজীব গান্ধী। রাজীব গান্ধীর যে হত্যাকাণ্ড হয়েছে তার মূল হোতাই ছিলেন কিন্তু এলটিটি। আমরা কিন্তু সেই এলটিটির সঙ্গে সমঝোতা করতে দেখেছিলাম রাহুল গান্ধীকে। তো আমি ঠিক বলছি না, বলবো যেমন সেই কারণে কংগ্রেসের আপনার এখানে কি যিনি বাবার হত্যাকারীর সঙ্গে কম্প্রোমাইজ করে থাকতে পারেন, তাহলে মমতা ব্যানার্জি, হোয়াই নট দ্য মমতা ব্যানার্জি? হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এলটিটি আর মমতা ব্যানার্জি? আমরা কি দিনকে ফেরত দিতে পারবো যেদিনকে আমার তপন কাণ্ড হত্যাকাণ্ড হলো, পুরুলিয়ার ঝালদা পৌরসভার যে কাউন্সিলর, তার হত্যাকাণ্ডের কে তার পরিবারকে ফেরত দিতে পারবে? তপন কাণ্ডকে তার পরিবার কি পাবে? আর সেদিনের দিনটা কি ফেরত পাবে যেদিনকে মনোজ চক্রবর্তীর কথা, এখানে অধীরবাবুর কথা বলছিলেন, অধীররঞ্জন চৌধুরী, অধীরবাবুর তৈরি মনোজ চক্রবর্তী, যে মনোজ চক্রবর্তী 18 পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখলাম তার 55 তলার তো বহরমপুর নিবাসে সে বিডিও অফিসের সামনে মনোজ চক্রবর্তী কীভাবে ওই বৃদ্ধ অবস্থায় রাস্তায় রোল খেলেন। আমরা কি সেদিনকে কথা ফেরত দিতে পারবো? 18 পঞ্চায়েত নির্বাচনের সময় সাংসদ আবু তাহের খান তখন সাংসদ ছিলেন না, অধীরবাবুর আশীর্বাদে আবু তাহের খান নওদায় বিধায়ক ছিলেন কংগ্রেসের, সেদিনকে আমাকে ফেরত দিতে পারবে? আসলে মমতা ব্যানার্জি শুধু ফিরোজা বেগম রানীনগরের যে বিধায়িকা, ইসলামপুরের একটা মহিলা প্রাক্তন বিধায়িকা থেকে তাকে রক্তাক্ত হতে হলো মুর্শিদাবাদের। বৈঠক চলছে তো, কেন্দ্রীয় নেতৃত্ব তো অফার করছেন পোস্ট, যে আপনারা হয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়কে সর্বভারতীয় সহসভাপতি। এই মানুষগুলোর রক্তর কোনো দাম নেই তো? এখানে রক্তের দাম থাকবে কি করে? আমি তো আগেই বলে দিলাম। আপনারা চিন্তা করুন, 1990 সালে যুব কংগ্রেসের সভাপতি ছিলেন, কি নাম? আজকে মমতা ব্যানার্জি। আর সেই 1992 সালের নরসিংহ রায়ের মন্ত্রিসভার তিনি মন্ত্রী এবং যুব কংগ্রেসের সভাপতি একসঙ্গে দুটো পোস্ট হোল্ড করলেন। আজকে 98-তে ভেঙে গেলেন। আর একটা কথা বলি, রাহুল গান্ধী এরা তো গ্রহণ করবেন, কারণ চোরে চোরে মস্ত তো ভাই আমরা জানি। আজকে রাহুল গান্ধী এবং সোনিয়া গান্ধী 2015 সালের 29 ডিসেম্বর ব্যক্তিগত 50,000 টাকা জরিমানায় জামিন নিয়ে আছে উনি। শাখারব, আমি একটা তথ্য দেখাতে হবে, আমি এখনো 3 জন বলেননি, আমি আবার প্রত্যেকের কাছে আসবো। আমি একটা তথ্য দ্রুত দেখিনি। শাখারব দা যেটা বলছেন যে এই ইতিহাসটা, এই ধোঁকাবাজির ইতিহাসটা একবার দেখাই। 1998 সালে কংগ্রেস ভেঙে তৃণমূলের প্রতিষ্ঠা করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সময় কংগ্রেস ভেঙে অলমোস্ট কংগ্রেসকে নিশ্চিহ্ন করে দিয়ে তৃণমূলের প্রতিষ্ঠা করার পর 1999-তে বিজেপির নেতৃত্বাধীন এনডিএতে যোগ দিয়ে রেলমন্ত্রীর দায়িত্ব পান মমতা ব্যানার্জি। 98-তে 2001-এ এনডিএ ত্যাগ করে দেন, কংগ্রেসের সঙ্গে জোট করেন। বিধানসভা নির্বাচনে তৃণমূল এবং কংগ্রেসের জোট হয়। 2009-এর লোকসভা নির্বাচনে ইউপিএর জোট সঙ্গী হন। 2011-র বিধানসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোট, বাংলায় ক্ষমতায় তৃণমূল কংগ্রেস আসে। 2012-তে কংগ্রেসের সঙ্গে জোট ভেঙে দেন। সেপ্টেম্বরে ইউপিএর জোট ত্যাগ করে দেন। 2024-এ আবার ইন্ডি জোটের অংশ হন বিজেপিকে হারাতে। এবার
তারপর আবার ভোটের পরে বলেন কংগ্রেসের আমাদের কোন, ভোটের আগে বলেন কংগ্রেসের কোনো প্রয়োজন নেই, ভোটের পর এখন বলছেন যদি কংগ্রেস আমাকে একটু জায়গা দেয়। দেবাশিস দা, দেখুন এটা মানে ভাগ্যের পরিহাস আর কি বলবো। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি একটা কথা খুব সুন্দর বললেন কিশোরদা, সেটা হচ্ছে ছেলে খেলা। এখানে ছেলে খেলা করছে সোনিয়া গান্ধী, রাহুল গান্ধী তার ছেলে, আর বাংলায় হচ্ছে ভাইপো খেলা। উনি ভাইপোকে প্রজেক্ট করতে উনি যেখানে যাওয়ার উনি করবেন। কিন্তু ভারতবর্ষের ইতিহাসে কংগ্রেস যেরকম অপ্রাসঙ্গিক, বাংলার ইতিহাসে বাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস অপ্রাসঙ্গিক। হিন্দিতে কথা আছে, রাম বানায় জড়ি এক আন্ধা এক কড়ি। ও একটা ল্যাংড়া একটা অন্ধ, এরা দুজনে হাত ধরাধরি কি করছে ঈশ্বরই জানেন। মমতা বন্দ্যোপাধ্যায় একটা জিনিস পরিষ্কার, এমন একটা কাদার মধ্যে ফেলে গেছে। আমি আপনাকে আবার বলতে দেবো, আমি আসছি, দেবাশিস দা শেষ করে নি। এমন একটা কাদার মধ্যে ফেসে গেছে যে সেই কাদার মধ্যে যত উনি হাত পা নাড়বেন, যত হাত পা ছুড়বেন, উনি ওই কাদার মধ্যে আরো ঢুকতে থাকবেন। আমার ব্যক্তিগত মত, উনি শান্তশিষ্ট হয়ে ঘরে আরাম করুক, 6 মাস একদম পুরোপুরি সন্ন্যাস নিয়ে নিন রাজনীতি থেকে। ভাইপোর যা করার ভাইপো করে নেবে। আপনি আর ভাইপো খেলা করার দরকার নেই। সোনিয়া গান্ধীকে আমাদের করজোড়ো যে আপনি কেন যে কেন্দ্রীয় কংগ্রেসের যে কি বাধ্যবাধকতা, অধীর রঞ্জন চৌধুরী সেই অর্থে কিন্তু বলিষ্ঠ নেতৃত্ব ছিল কংগ্রেসের, কিন্তু কেন্দ্রীয় কংগ্রেস অধীর রঞ্জন চৌধুরীকে সবসময় সাইফার করেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায়ের বোঝা উচিত আজকে কেন্দ্রীয় কংগ্রেসের কাছে প্রণব মুখোপাধ্যায়ের মতন, প্রণব মুখার্জির মতন কোনো স্টলওয়ার্ড লিডার নেই যে আজকে কংগ্রেস আর টিএমসির কোনো মেলবন্ধন করাতে পারবে। এগুলো সত্যিকারের আপনি যা বলছিলেন ছেলে খেলা হচ্ছে, পশ্চিমবাংলার ম্যান্ডেটকে নিয়ে ছেলে খেলা হচ্ছে। আজকে পশ্চিমবাংলার ম্যান্ডেট হয়েছে রাষ্ট্রবাদী সরকারের এবং জাতীয়তাবাদী সরকারের, সেখানে এই ছেলে খেলা আর ভাইপো খেলা পশ্চিমবাংলার মানুষ কখনোই মেনে নেবে না। নক্কারজনক রাজনীতি হচ্ছে। কাজী মাসুম আক্তার যোগ দিয়েছেন আমার সঙ্গে, আমি আসি আবার সাক্ষরতা দুজন বলেননি, ভাস্বর গোস্বামী এবং কাজী মাসুম আক্তার। কাজীদা আমি আপনার কাছে আসছি, ভাস্বর গোস্বামীর কাছে আমি আগে যাই। প্রবাসী বাঙালি, বাইরে থেকে বহুদিন ধরে পলিটিক্স দেখছেন এবং ওনার একটা অ্যাচিভমেন্টও আছে সম্ভবত, এই যে মাচ্চোর শওকাতদা মাচ্চোর গানটার পিছনে ওনার অবদান আছে, তাই জন্য উনি গোটা পলিটিক্যাল সিচুয়েশনটা বাইরে থেকে দেখছেন এবং সেই নিয়ে কমেন্ট করতে পারবেন। ভাস্বরবাবু, রিপাবলিক বাংলায় স্বাগত। আজকের পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায় আবার কংগ্রেসে ফিরে গিয়ে বলছেন আমাকে একটু জায়গা করে দাও, এই নিয়েও কি একটা গান হবে নাকি, নতুন গান তৈরি হবে নাকি? 30 সেকেন্ডস। আমি কুইকলি আপনাদের সবাইকে একটু সংশোধন করে দিচ্ছি যে আমি মাচ্চোর বানাইনি, ফাইলচোর বানিয়েছি। এবং সকলকে বলতে চাইছি যে এই যে মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে দিল্লিতে হাজির হয়েছেন, কারণ আমাদের তৈরি করা এই যে ফাইলচোর যেখানে যাচ্ছেন অবহালবিদ্ধ বনিতা ফাইলচোর গাইছে, আর যত টিএমসি নেতা আছে তাদেরকে এই যে ডিজে বাজাচ্ছে, ডিম আর জুতো। তো কংগ্রেসের কাছে প্রশ্ন হচ্ছে যে এক বলে না, একটা কথা আছে, আরেকটা গান, চিরদিন কাহারও সমান নাহি যায়। তো আজকে যে দুটি অপ্রাসঙ্গিক দল, একটি কংগ্রেস এবং আরেকটি তৃণমূল কংগ্রেস, তৃণটা বাদ দিলে ওটা তো ভেসে গেছে, হাফ কংগ্রেস। তো তারা এক জায়গায় এসে জুতলে তাদেরকে একটা জিনিসই ভাবতে হবে, এই ফাইলচোরের ডিজে, ডিম আর জুতো আর এই ফাইলচোরের ডিজে কংগ্রেস কি গোটা ভারতে টিএমসির মতো খেতে রাজি আছে একটি অপ্রাসঙ্গিক দল? এই একটি বড় প্রশ্ন তাদেরকে ভাবতে হবে। এখানের থেকে টিএমসি তো উঠে যাবে, প্রায় উঠে গেছে, তাসের ঘরের মতো ভেঙে পড়েছে, কারণ এই দলের কোনো নীতি নেই, চুরি আর ক্ষমতা একমাত্র নীতি, এবং সেটা কায়েম করতে যতদিন নিজেরা পেরেছে করেছে। এখন জনতার আদালতে, বলে না যে জনতার আদালতে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়া হয়েছে, দিল্লিতে গিয়ে আদালতে হাজির হয়েছে, যে আদালতে আমাদেরকে যাদেরকে আমরা পাপ্পু বলি, তো এক ভাইপো, আরেক পাপ্পু আর আরেক পিসি, এই তিনজনে মিলে বেঁধেছে। তো আপনারা দেখবেন যখন নদীর জল যায়, বন্যার জল যায়, তখন খড়কুটোগুলো সব এক জায়গায় জোরে, দেখবেন জাহাজ এক জায়গায় জোরে না। তো আজ বাংলায় জাতীয়তাবাদী সরকার, তো সবার জন্য এটা হচ্ছে প্রশ্ন যে আপনারা দিল্লিতে ফাইলচোর মমতা ফাইলচোর এরকম কিছু শুনবেন, আর ডিম আর জুতোর ডিজে শুনবেন না, আলাদা আলাদাভাবে অ্যাটলিস্ট নিজেদের সম্মানটা নিয়ে জনগণের এই যে রায় সেটা মেনে জাতীয়তাবাদী সরকারকে বাংলায় উন্নতি করতে দেবেন, সেটাই হচ্ছে প্রাসঙ্গিক প্রশ্ন।
কে কার সাথে হাত মেলাবে এবং জনতার আদালতে বা জনতার দরবারে কতটা নিচে গিয়ে পড়বে সেটা এখন অপ্রাসঙ্গিক, সত্যি কথা বলতে। ঠিক, আমি পরিস্থিতি হলে আমরা ঠিক একইভাবে আপনি যে প্রশ্ন তুলে দিলেন, আমি প্রত্যেকের কাছে আসবো, আবার আপনার কাছেও আসবো। আমি কাজীদা এখনো একবারও বলেননি, কাজীদার কাছে যাই, আমি আসছি ডক্টর সেন আপনার কাছেও আসছি, আমার সঙ্গে মিল্টন রশিদ রয়েছেন, যাচ্ছি সাখারবদা, আবার আসবো। কাজীদা, যে কথাটা উনি বলছিলেন যে ফাইলচোর গানটা উনি তৈরি করেছেন, সেই ফাইলচোর মমতা বন্দ্যোপাধ্যায় অথবা বালিচোর, মদচোর ভাইপো, কয়লাচোর ভাইপো, তাদেরকে কংগ্রেস যদি জায়গা করে দেয় তাহলে এই মুহূর্তে রাজনৈতিক প্রাসঙ্গিকতা ফিরবে কয়লাচোর এবং ফাইলচোরের? বলুন। দেখুন, আমি খুব উদ্বেগে আছি। সেটা হচ্ছে উনি থাকবেন কোথায়? কোনো অবিজেপি রাজ্যে ওনাদের দুজনের জন্য থাকার বন্দোবস্ত যদি কেউ করে দেন বা নিজেরাই যদি জোড়া করে নেন, অন্তত টিকতে পারবে। কারণ আমরা যেমন নিঃশ্বাস প্রশ্বাস ফেলি না সেকেন্ডে, গোটা রাজ্যে কোথাও না কোথাও চোর 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 চোর, নিঃশ্বাস প্রশ্বাসের সাথে নিঃশ্বাস প্রশ্বাস চলছে, চোর 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 চলছে, এটা চলতেই থাকবে। ওরা যাবেন কোথায়? ওরা তো বাস্তবে তো ডিম, টমেটো আর গোবর, এটা হচ্ছে নরমপন্থী রাজনীতি, জানেন তো, যে এটা তো মরবে না, পাথর ছুঁড়ে তো মরে যেত। ওই জন্য নরমপন্থী রাজনীতির মধ্যে এখন চলছে ডিম, টমেটো এবং গোবর, তিনটি কিন্তু নরম, মানে মরছি অথচ মরছি না, দেখছি অথচ দেখছি না, এরকম টাইপের। তো আমি একটা কথা বলি, এইটার কারণ আছে, এগুলো সব বুঝতে পারছেন না আপনারা সব। দিদি কি বলেছিলেন ভুলে গেছেন? দাদি ভুলে চলবে না, বলেছিলেন কোরআন ভুলে যাবে, কোরআন অতীত হয়ে যাবে, মহাভারত গীতা বেদ অতীত হয়ে যাবে, সব ভুলে যাবে, ইতিহাস থেকে মুছে যাবে। দিদি ইতিহাস থেকে মুছবে না, তা থাকতে হবে না, টিকে থাকতে হবে না, অপমানের মধ্য দিয়ে থাকবে, ইতিহাসে জড়িত অপমান। এবার কংগ্রেস অপমান করবে, লোক এবার অন্যভাবে দেখবে, অসম্মান করবে, কখনো শনি অসম্মান করবে, বলে যা ওই কোনটা দাঁড়িয়ে থাক, গেটে দাঁড়িয়ে থাক, কখনো রাহুল অসম্মান করবে, ওটা তো টিকে থাকা, ইতিহাসে তো থাকতে দিদিকে হবে, তারা দমাটকে মরে যাবে। কিন্তু দিদিকে আমি একটা কথা বলবো, একটা ভালো সাজেশন তোমাদের এই রিপাবলিক বাংলার মাধ্যমে, দিদির বয়স হয়েছে, দিদিকে এরকম করবে না, বিশাল পলিটিশিয়ান কিন্তু বেশি বকবে না, কিন্তু দিদিকে আমি একটু সাজেশন দিচ্ছি। কালীঘাটটা কালী মন্দির আছে তো ওখানে, থালা নিয়ে বসতে পারে তো, একটা কাজ। সেকেন্ড কাজ হচ্ছে কবিতা লিখবে, সাহিত্য লিখবে, ছবি আঁকবে, বলেনি ছবি আঁকবে, আরো সব কি সব আছে, গান লিখবে। আজ এই কাজটা দিদির সময় পেয়ে গেল, এ তো বাংলার সাহিত্য উন্নত। অভিষেক আছে, ওতে এমপি আছে, আমি এখান থেকে প্রত্যেকের কাছে যাচ্ছি, 30 সেকেন্ড করে প্রত্যেকের কাছে যাবো, শেষ কমেন্ট নেবো শেষের দিকে, কিন্তু আমি প্রত্যেকের বক্তব্য শুনতে চাই। আজকে কনক্লুডিং কমেন্ট জানতে চাই। আমার কনক্লুডিং কমেন্ট এইটা, যেটা আমি জানতে চাইছি যে বাংলায় কংগ্রেস কর্মীরা তৃণমূল কর্মীদের হাতে মারা গিয়েছে, তাদের রক্তের কোনো দাম নেই সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধীর কাছে। চোর ভাইপো এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে তারা আজকে নেগোশিয়েট করছেন কোন পদ দেবেন। সন্ময়দাকে দিয়ে শুরু করবো, 30 সেকেন্ড সন্ময়দা। না, আমাকে কিশোর একটা অন্য জিনিস ভাবিয়েছে, সেটা হচ্ছে বর্তমান পশ্চিমবঙ্গ কংগ্রেস, এটা মিল্টনদা ভালো বলতে পারবেন, সেটা হচ্ছে যে 2016, 2021 এবং 2024 তিনবার সিপিএম এর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং হয়েছে, যদি একটু ভালো করে মনে করে দেখুন। এবার প্রশ্নটা হচ্ছে কংগ্রেসের সঙ্গে মাঝে মাঝে সিপিএম এর হাত ধরা হয়, আবার হাত ছাড়া হয়, সেটা একটা মানে প্রাকৃতিক নিয়মে হয় ব্যাপারটা। এবার প্রশ্নটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের সঙ্গে যে মুহূর্তে আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে কংগ্রেসের, বা মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের সঙ্গে মিশে যাবে, তাহলে সিপিএম কেও তো এই কংগ্রেসের সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং এ বসতে হবে, যে কংগ্রেসের হয়তো সর্বভারতীয় সহসভাপতির নাম হবে মমতা বন্দ্যোপাধ্যায়। তখন কি হবে? মানে আমাকে এটা খুব সার্কাস্টিক্যালি বলছি না, খুব সিরিয়াসলি বলছি, এটা আমাকে ভাবিয়েছে। আর পশ্চিমবঙ্গের মানুষের এখন অত প্রয়োজন নেই। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি ভাবেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে যে কংগ্রেসে জয়েন করলে ডিম খাবেন না বা গোবর ছোড়া হবে না, ভুল করছেন। কংগ্রেসে গেলে মুশকিলটা হচ্ছে কংগ্রেসের নেতারা এখন বেরোলে ডিম বা গোবর ছোড়া খাচ্ছে। দেবাশিসদা বলতে চাইছেন, এরপরে শান্তনু সেন স্যারের কাছে এবং আমি মিল্টন রশিদের কাছে। 30 সেকেন্ড সন্মেদন লাইনটা ধরে বলছি। হ্যাঁ, সন্মেদন লাইনটা ধরে একদম ঠিক বলেছেন। পশ্চিমবাংলার রাজনীতিতে তৃণমূল কংগ্রেস পুরোপুরি অপ্রাসঙ্গিক হয়ে গেছে, আরো হয়ে যাবে। কংগ্রেসের সঙ্গে হাত মেলালে মানে আরো নিশ্চিহ্ন হবে, কেন দুজনেরই একটাই সংখ্যালঘু ভোট ব্যাংক।
পশ্চিমবঙ্গে কংগ্রেস আর টিএমসির মধ্যে মারপিট হয়েছে একমাত্র সংখ্যালঘু ভোট ব্যাংককে নিয়ে। এখন যদি হাত মেলাতে যায় তাহলে তৃণমূল কংগ্রেস একদম মাটিতে মিশে যাবে, ওর কোনো অস্তিত্বই বাকি থাকবে না। কেন কংগ্রেস এবার গিলে খেয়ে ফেলবে টিএমসিকে, কারণ সংখ্যালঘু ভোট ব্যাংক পশ্চিমবঙ্গে টিএমসিকে আর কখনো ভোট দেবে না। ওরা দিলে কংগ্রেসকে ভোট দেবে, TMC শেষ হয়ে যাবে। 30 সেকেন্ড, 1 সেকেন্ড আসি স্যার, ডক্টর শান্তনু সেন। অসময়ের সাথীকে সুযোগ পেলে বা ভালো জায়গায় পৌঁছে গিয়ে অবজ্ঞা করলে নিয়তির নিষ্ঠুর পরিহাসে এটাই হয়। 1998 সালে তৃণমূল কংগ্রেস তৈরি হওয়ার পর এবং 1999 সাল পরপর 2 বছর লোকসভা নির্বাচনে 8টা এবং 9টা করে লোকসভায় আসন জিতেছিল তৃণমূল কংগ্রেস বিজেপির হাত ধরে। 7টা আর 8টা। পরবর্তী ক্ষেত্রে সেই বিজেপিকে তারা লাথি মেরেছিল, তখন কোট আনকোট ল্যাঙ্গুয়েজের জন্য মাফ করবেন। অটল বিহারী বাজপেয়ীর মতো টল লিডার কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায় মহোদয়ের মায়েকে এসে নিচু হয়ে পায়ার দিয়ে প্রণাম করেছিলেন। পরবর্তী ক্ষেত্রে আবার সিপিএমের 34 বছরের অপশাসনের অবসান হতো না যদি সেই সময় কংগ্রেস সহযোগিতা না করতো, তাহলে ক্ষমতার পরিবর্তন হতো না। পরবর্তী ক্ষেত্রে কংগ্রেসের সাথেও সে দ্বিচারিতা বিশ্বাসঘাতকতা। ঠিক স্যার, এখানে আমি মিল্টন রশিদের কাছে যাই, সময় কম স্যার, 30 সেকেন্ড আসছি স্যার, 30 সেকেন্ড মিল্টন রশিদ। কংগ্রেস ভারতবর্ষের অপ্রাসঙ্গিক নয়, তার কারণ ভারতবর্ষের পার্লামেন্টে আপনারা তো জানেনই, এবং ভারতবর্ষের মানুষ জানে, বাংলার মানুষ জানে যে লড়াইটা বিজেপির সঙ্গে লড়াই হচ্ছে রাজনৈতিক লড়াই, কিন্তু এই লড়াইটা জাতীয় কংগ্রেসই করে। আর এই মমতা ব্যানার্জি আর অভিষেক ব্যানার্জি যেটা গেছে, এরা আদতে মানে হয়তো এখন ভাইপু ভয়ে এই সিবিআই সিআইডি তারপরে ডুপ্লিকেট সিগনেচার কয়লা বালির ভয়ে হয়তো গেছে, সেগুলো ভয় হয়তো করছে। বেশ বুঝলাম দাদা, আমার সময় সত্যি কম, একদম 30 সেকেন্ড। সাখারও বাবু, আমি একদম লাস্ট কমপ্লেন্ট আপনাকে দেবো। মিল্টন রশিদ বাবু ধন্যবাদ। মিল্টন দা যেটা বলছেন যে কংগ্রেস অপ্রাসঙ্গিক নয়, এতে 2019-এ কংগ্রেস অপ্রাসঙ্গিক হয়ে গেছে। আর বিরোধী দলনেতা কে হবে, রাহুল গান্ধী হবে না আমাদের মমতা ব্যানার্জির ভাইপো না ছেলে, কি আমি জানি না, কিন্তু না জানাই বলতে চাইছি, ছেলে খেলা, হ্যাঁ যাই হোক, ছেলে খেলা, তো ওইটা হবে, এই নিয়ে তো ওনাদের মধ্যে দ্বন্দ্ব ছিল, সেই জন্য আপনারা বলেন না। আর আপনাদেরকে আর কংগ্রেসের হাইকমান্ড তারা বাংলার কংগ্রেসকে পাত্তা দেয় না। আজকে আপনি দুর্ভাগ্য, প্রথম শুরুটা করলেন কি আর বাংলার মোল্লাদের কি হবে, 10 সেকেন্ড, আমাদের দুধেল গাইদের কি হবে, উনি তো পাহারাদার ছিলেন, কে আমাদের বাঁচাবে? এইটা কোন কি করতে হবে? আমরা কিন্তু জেনে নেবো যে আপনি পাহারাদারের দায়িত্ব নিয়েছেন, আমাদেরকে বাঁচাবে ঠিক করে দিতে হবে, নাহলে আমরা পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না, নাহলে আমরা পশ্চিমবঙ্গে ঢুকতে দেবো না। আর একটা কথা বলি, দিদি বিশ্বাসঘাতক ছিলেন, কাজী মাসুম আক্তার তীব্র প্রতিবাদ করে গেছে 15 বছর ধরে। শান্তনু বাবুরা, আপনারা ওই বিশ্বাসঘাতকের সাথে থেকে বঙ্গবাসীর সাথে বিশ্বাসঘাতক করেছিলেন। বেশ, আমার সময় শেষ। আমার প্রশ্ন হচ্ছে, বিশ্বাসঘাতকই যদি হয় তাহলে সোনিয়া গান্ধী রাহুল গান্ধী কেন বুঝতে পারছেন না যে চোর বিশ্বাসঘাতকদের জায়গা নেই? কেন তাদেরকে জায়গা দিয়ে নিজেদেরকেও চোর প্রতিপন্ন করতে চাইছেন? নাকি আসলে সবটাই এক, আমে দুধে মিশে যাচ্ছে? আজকে সেই দিকে নজর রাখতে হচ্ছে। ছোট্ট বিরতির পর ফিরছি, দেখতে থাকুন রিপাবলিক বাংলা। আলিপুরের সরকারি অফিসে আগুন, সরাসরি যাব ইন্দ্রাশিসের কাছে। ইন্দ্রাশিস, কি ছবি? দেখো, এখনো পর্যন্ত কিন্তু আগুনের লেলিহান শিখা কিন্তু দাউ দাউ করে চলছে। অতনু নাগ যে ছবি তুলে ধরছে আমরা দেখতে পাচ্ছি, আলিপুরের জেলা পরিষদের কর্মাধ্যক্ষের ঘরে যে আগুন সকালবেলায় জ্বলেছিল, সেই আগুন কিন্তু এখনো পর্যন্ত কিন্তু দাউ দাউ করে জ্বলছে, এবং যত সময় এগোচ্ছে আগুনের তীব্রতা, আগুনের গ্রাস কিন্তু ততই বাড়ছে। এই মুহূর্তে দমকলের 13টি ইঞ্জিন ঘটনাস্থলে রয়েছে, তারা আগুন নেভানোর কাজ করছে, এবং যারা ভেতরে ছিল তাদেরকে এই মুহূর্তে বাইরে নিয়ে আসা হয়েছে। তবে যাবতীয় যে সমস্ত নথিপত্র, সেই সমস্ত নথিপত্র কার্যত পুড়ে ছারখার হয়ে গিয়েছে। তুমি ছবি দেখলেই বুঝতে পারবে কি ভয়াবহ পরিস্থিতি এখনো পর্যন্ত হয়ে রয়েছে। একেবারে আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলছে। যে 3rd ফ্লোর, জেলা পরিষদের কর্মাধ্যক্ষের ঘরে যে 3rd ফ্লোর রয়েছে, সেই 3rd ফ্লোর থেকে আমি এগোনোর কথা বলবো, অতনু নাগকে বলবো এগিয়ে আসার জন্য যতটা সম্ভব। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একেবারে আগুনের যে লেলিহান শিখা, সেটা কিন্তু ক্রমশ বাড়ছে, এবং যত সময় এগোচ্ছে আগুন কিন্তু ততই বাড়ছে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফায়ার ব্রিগেডের 13টি ইঞ্জিন, তারা কিন্তু এই মুহূর্তে ঘটনাস্থলে সকাল থেকে তারা কাজ করছে, এবং দফায় দফায় কিন্তু ফায়ার ব্রিগেডের গাড়ি সেগুলো কিন্তু ঢুকছে এই জেলা পরিষদ ভবনের মধ্যে। চলছে, পরিস্থিতির দিকে নজর রাখো। অনেক ধন্যবাদ ইন্দ্রাশিস।
এমডিএচ দম আলু, ডাল তড়কা এবং মাশরুম মশলা। এমডিএচ দিয়ে রান্না খাবার হবে মজাদার। এমডিএচ আপনাকে সর্বদা নতুন স্বাদ দিতে প্রতিবদ্ধ।